আসসালামু আলাইকুম। অনেকদিন বাদে একটা ভিডিও নিয়ে এলাম, তাই না? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাপলস রসিকরের আজকের আয়োজনে আমরা নিয়ে এলাম সম্পূর্ণ ভিন্নধর্মী একটা রেসিপি। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে তৈরি করা পয়সা পিঠা। পয়সা পিঠার সঙ্গে পরিচয় হয়েছে বরিশালে এসেই প্রথম। কুড়মুড়ে এই পয়সা পিঠা যে কোনো সময়ের নাস্তার জন্য একেবারেই পারফেক্ট। আর বানিয়ে নিতে এক কথায় লাগে না কিছুই। আর কথা না বাড়িয়ে চলুন এখন সরাসরি রেসিপিতে চলে যাই। পয়সা পিঠা বানানোর জন্য আমরা প্রথমেই 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। যদি সুযোগ থাকে এবং সম্ভব হয় তাহলে আপনারা চালের গুঁড়াটা ঢেকি ছাটা অথবা বাসায় বেটে নিতে পারেন। বাজারের গুঁড়াতে খুব একটা ভালো হয় না। এই গুঁড়ার মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে নিচ্ছি। তারপরে গুঁড়া মাখানোর জন্য পরিমাণ মতো পানি ফুটিয়ে নিতে হবে। পানি মেশানোর সময় অল্প অল্প করে পানি মেশানোই সেফ। তাহলে বেশি হয়ে যাওয়া বা কম হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর পানি কিন্তু এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, ঠান্ডা পানিতে খুব একটা ভালো হবে না। পানি মিশিয়ে কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে আশা করি দেখেই বুঝতে পারছেন। মানে ওই যে নকশি পিঠা বানানোর জন্য যেমন ডোটা করে না, ঠিক তেমন। এই যে দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি, আশা করি দেখলেই বুঝতে পারবেন। তারপরে ডোগুলো কিছুক্ষণের জন্য একটু মথে নিচ্ছি। এবং সেগুলো দিয়ে এমন রোলের মতো করে নিচ্ছি। এভাবে করে আমরা সবগুলো করে নিচ্ছি। তারপরে একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি নিচ্ছি। পানির মধ্যে কিছুটা ফুড কালার যোগ করছি। আমরা অরেঞ্জ ফুড কালার যোগ করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ফুড কালার ইউজ করতে পারেন। পানি এমন ফুটান্ত গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। একে একে ওই রোলগুলা পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নিব। আমার আসলে একটু বেশি হয়ে গিয়েছে, এতগুলো হবে আমি বুঝতে পারিনি। একেবারে খারাপ হয়েছে কই, এতগুলো হওয়ার কারণেই তো আমি এতদিন ধরে এটা খেতে পারলাম। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এগুলোকে ঢেকে দিচ্ছি এবং 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। আর রোলগুলো কিন্তু সেদ্ধ করার সময় মাঝে মাঝে নেড়ে দেওয়া উচিত, তা না হলে নিচে লেগে যেতে পারে। যখন দেখবেন নুডলসের মতো এমন একটা থকথকে ভাব এসেছে, তখন চুলাটা অফ করে দিতে হবে। আর তারপর এগুলোকে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালের গুঁড়া থেকে তৈরি হওয়ার কারণে এর গাগুলো খুব পিচ্ছিল থাকে, তাই ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নিতে হবে। রোলগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে তারপর এখন আমি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। এতে রোলগুলো ঠান্ডা হয়ে যাবে এবং কিছুটা শক্ত হয়ে যাবে। তবে বাইরের নর্মাল টেম্পারেচারে রাখলে উপরের অংশটা একটু বেশি খসখসে বা শক্ত হয়ে যেতে পারে। আর এখন এগুলো কেটে নেওয়ার জন্য আমি প্রথমে বটিতে তেল মেখে নিচ্ছি। এখন 1 টাকার কয়েনের মতো পাতলা পাতলা করে এগুলোকে কাটতে হবে। যতদূর সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর না? সুন্দর না কচু? এগুলো কাটতে আমার বেশ ঝামেলা হয়েছে। পারলে কেটে দেখাও। দাও আমি তোমাকে একটু হেল্প করে দিই। দেখো তোমার থেকে কিন্তু আমার কাটাটা বেশি পাতলা হয়েছে। কাটার মাঝপথে যদি এমন আঠার মতো লেগে থাকে আর যদি কাটতে অসুবিধা হয়, তাহলে ওগুলো ফেলে দিবেন এবং আবার নতুন করে তেল মাখিয়ে নেবেন। এই যে দেখো কত পয়সার মালিক হয়ে গিয়েছি। দর্শক, এখানে কিন্তু আপনারা বেশ কয়েকটা কালার ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও দেখতে বেশ ভালো হয়। কাটা হয়ে গেলে এখন এগুলো রোদে শুকানোর পালা। এগুলো কিন্তু খুব কড়া রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ঠিক মতো শুকালে দেখবেন পয়সার মধ্যে সাদা ভাবটা আর থাকবে না, কালারটা কেমন সোনালি হয়ে যাবে। আর এই শুকানোর উপরেই কিন্তু সংরক্ষণ নির্ভর করবে। যত ভালো শুকাবে তত বেশি দিন ভালো থাকবে।
নর্মালি এটা 1 বছর রেখেও খাওয়া যায়। এখন চলুন ভেজে দেখাই কেমন হলো। আর একটা ইম্পর্টেন্ট টিপস, এটা কিন্তু ভাজার পর শুধুমাত্র চিনি দিয়ে খেতে বেশ লাগে। চাইলে সস বা মাংসের ঝোল এমনকি চায়ের সাথেও খেতে পারেন। আমার তো নিজের বানানো মেয়োনিজ ছিল, আমি সেটা দিয়েও ট্রাই করেছি। খারাপ না, এক একটার সাথে এক এক রকম স্বাদ। তো দর্শক, কেমন ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।